তিতুমির কলেজ কমপ্লিট শাটডাউন, গুলশান মহাখালী রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ। বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন এবং সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পুজো উদযাপন। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকাল থেকে কলেজের প্রধান ফটকে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে তারা জানান, উপস্থিতি বাড়লে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করবেন। এদিকে দুপুর 1:45টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এ সময় তারা গুলশান থেকে মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেন। এতে রাস্তার 2 লেনে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে পড়েছেন যাত্রীরা। এমন পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক কিশোর আহত হয়েছেন। সোমবার দুপুর 12:30টায় উপজেলার ফুলতলির 48 নম্বর সীমান্ত পিলারে মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত তরিকুল কক্সবাজার রামুরকাওয়ার খোপ এলাকার আব্দুর রশিদের ছেলে। স্থানীয়রা জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু প্রবেশ করাচ্ছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। এরা বিভিন্ন সময় নামমাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার বাইরে লোকজনকে মিয়ানমারে পাঠায় গরু আনতে। এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তে 48 নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সরকারের আগে থেকে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে তরিকুল। এই ঘটনায় তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে, এটি আমরা চাই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সোমবার নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে বরিশালের উন্নয়ন ভাবনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বরিশাল হচ্ছে অবহেলিত একটি অঞ্চল। আমরা এই এলাকার উন্নয়ন চাই। সম্ভাবনাময় অঞ্চল হলেও উদ্যোগ গ্রহণ সংকটে এখনও অবহেলিতই রয়েছে। অঞ্চলের অনেক স্থানে পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা নেই। ভোলার মনপুরা উপজেলাবাসী বিদ্যুৎ সংকটে ভুগছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকলেও ওখানের বাসিন্দারা সন্ধ্যার পর কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পেয়ে থাকেন। দিনের বাকি অংশ বিদ্যুৎহীন কাটাতে হয়। অথচ গ্যাসের খনি ভোলা, এখানে গ্যাস উৎপাদন করে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে, কিন্তু এই অঞ্চলের মানুষ সংকটে রয়েছে। এসব ক্ষেত্রে আমরা উন্নয়ন শতভাগ নিশ্চিত চাই। আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মূল হোতা পটুয়াখালী মেডিকেল কলেজের হিসাবরক্ষক সাইদুর রহমানকে অপসারণ ও ঠিকাদার আব্দুল কুদ্দুসের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন খাদিজা আক্তার হাসি, মাহমুদা, ফাতেমা কাউসার সহ অন্যান্যরা। বক্তারা জানান, পটুয়াখালী মেডিকেল কলেজের কেশিয়ার সাইদুর রহমান ও ঠিকাদার আব্দুল কুদ্দুস মিলে দীর্ঘদিন যাবৎ চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণে বাধা দেয় পুলিশের উপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে এক পুলিশ সদস্যকে ঘেরাও করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামলাকারীদের শান্ত করে পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেক শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া গ্রামের সাফায়েত গাজী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন। সেখানে গিয়ে সাফায়েতকে আটক করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাফায়েতকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। এখনও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 181 জন কয়েদি।
উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র ও 5,000-এর বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এদিকে হামলার পর নানা সমস্যায় জর্জরিত পরিত্যক্ত জেলা কারাগারের ভবনকে আপাতত ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আর দ্রুত সময়ের মধ্যে পালিয়ে থাকা কয়েদি ও অস্ত্র উদ্ধারের কথা জানালেন পুলিশ সুপার। নরসিংদী প্রতিনিধি আতিফ ইসলাম উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। স্বৈরাচারী সরকার পতনের আগে গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় 826 জন বন্দী। লুট করা হয় 85টি আগ্নেয়াস্ত্র ও 7,000 গোলাবারুদ। পলাতক বন্দীদের মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন 181 জন। আর লুট করা 56টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখনও উদ্ধার করা যায়নি 29টি আগ্নেয়াস্ত্র ও 5,000-এর বেশি গোলাবারুদ। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। অস্ত্র সহ পালিয়েছে, খুবই আতঙ্কের একটা বিষয় এবং অপরাধ যে করবে এটাই স্বাভাবিক। ধরেই নেওয়া যায় যে আসলে এরা অপরাধ করতেছে। সাধারণ মানুষ অবশ্যই আতঙ্কে আছে। তারা হচ্ছে গিয়ে আসলে প্রফেশনাল যারা ক্লিয়ার তারা এখনো আত্মসমর্পণ করেন নাই। তারা হচ্ছে গিয়া ছাড়া পাইছে বলতে তারা ভাবতেছে যে তারা ছাড়া পেয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা উচিত সরকারের। জেলখানা যে ভাঙার ঘটনাটা এবং আসামি পলায়নের ব্যাপারটা, এটা রাষ্ট্রের জন্য খুবই আতঙ্কের বিষয়। শুধু আতঙ্কের বিষয় না, অপরাধীরাও বাইরে, পাশাপাশি অস্ত্রও বাইরে। সেটা তারা যে কোনো খারাপ কাজে ইউজ করতে পারে। এখন আমাদের জেলা কারাগার থেকে যে অস্ত্রগুলো এখনো বাইরে আছে এবং যে কয়েদিরা এখনো বাইরে আছে, এটা নিয়ে অবশ্যই এটা একটা অশনি সংকেত। কেননা অবশ্যই জেলা পুলিশ সুপারের উচিত এই ব্যাপারে একটা আলাদা টাস্ক ফোর্স গঠন করে এই ব্যাপারটিকে অবশ্যই নজরে নিয়ে আলাদা দৃষ্টিপাত করে এখানে এই ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব যেন ব্যাপারটাকে কিউর করা যায়, এই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করছি। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শামীম ইকবাল। 19-7 তারিখের এটা পরিত্যক্ত হওয়ার পর আপনারা তো পুরনো মানুষ জানবেন, হওয়ার পরে আমরা বিল্ডিংগুলো আপাতত ব্যবহারযোগ্য করেছি। কিন্তু বিল্ডিংয়ের সাথে আরও যে কম্পোনেন্ট থাকে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, তারপর টেলিফোন, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, পানি, এগুলো এখনো পূর্ণাঙ্গভাবে আমরা ঠিক করতে পারিনি। যদি বলেন যে কেমন, লাইট তো জ্বলছে, তা লাইট জ্বলছে মানে এই যে তারগুলো 3-4 দিন জ্বলার পরে আগুনে এই তাপ খাওয়ার পরে তারের টেম্পারগুলো চলে গেছে। এই তার দিয়ে আমরা আপাতত কোনোভাবে জ্বালাচ্ছি, পূর্ণাঙ্গ তারটা সব চেঞ্জ করা লাগবে। পয়ঃনিষ্কাশন যে ব্যবস্থাটা আছে এটাকে নতুন করে আবার করা লাগবে, কারণ একসঙ্গে সব বিল্ডিং পুড়ে এগুলো এরকম হয়ে গেছে যে এর থেকে কোনোটা ঠিকভাবে কাজ করতেছে না। তারপরে আপনার ভবনের যে ভবনের টেম্পারও নাই, ফ্লোরগুলো কিভাবে পোড়ার দাগ এখনো রয়ে গেছে। এদিকে কারাগারে অগ্নিসংযোগের ঘটনায় কাগজপত্র পুড়ে যাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানালেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান। তবে দ্রুততম সময়ের মধ্যে কয়েদিদের গ্রেফতারের পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হবে বলেও জানিয়েছেন তিনি। তো সর্বসাকুল্যে আমরা যেটা জানতে পারি, যে পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেই হিসাবে 826 জন, এর মধ্যে 9 জন জঙ্গি ছিল এবং বাকিগুলো সবাই বিভিন্ন ধরনের মামলার আসামি ছিল সেখানে। তো তাদের মধ্যে পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি বা আমাদের কার্যক্রম গ্রহণ করা হয়েছে আত্মসমর্পণের মাধ্যমে এবং আটকের মাধ্যমে। এ পর্যন্ত মোট 645 জন আসামি কিন্তু আত্মসমর্পণ সহ আটকের মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে আবার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখনও আমাদের প্রায় 181 জন সদস্য পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য আমরা নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। তবে এখানে একটু মুশকিলের বিষয় যেটি হয়েছে সেটি হচ্ছে যে যেহেতু সেখানে অগ্নিসংযোগ হয়ে গিয়েছিল, যে কারণে সমস্ত ডকুমেন্ট কিন্তু সেখানে পুড়ে যায়, যে কারণে তাদের নাম ঠিকানা এখন পর্যন্ত আমাদের কালেক্ট করতে অনেক বেগ পেতে হচ্ছে, যে কারণে আমাদের কাজে একটু ধীর গতিও আছে বটে। বাট এইটা আমরা কোর্টের মাধ্যমে এবং আমাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আমরা চেষ্টা করছি সেই ডকুমেন্টের মধ্যে থেকে তাদেরকে আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা। দ্রুত বাইরে থাকা কয়েদিদের কারাগারে ফিরিয়ে আনা ও লুট হওয়া অস্ত্র উদ্ধার করবে পুলিশ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। রাকিব হাসান, ভোরের পাতা, ঢাকা। পটুয়াখালীতে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।
আজ সকাল 6টায় জেলায় কুয়াশার দৃষ্টিসীমা ছিল 200 মিটারের কম। গত 4 দিন ধরে উপকূলীয় এলাকায় বিরাজ করছে এই অবস্থা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। ব্যাহত হচ্ছে লঞ্চ সহ সকল ধরনের নৌ চলাচল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরায় দুশ্চিন্তায় পড়ছেন শীতকালীন সবজি চাষিরা। কুয়াশার এমন অবস্থা দীর্ঘদিন ধরে বিরাজ করলে বড় ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সোমবার ভোর থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ভোর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেবী সরস্বতীর পুজো শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী বিদ্যা, জ্ঞান, সঙ্গীত ও শিল্পকলার দেবী সরস্বতীর আশীর্বাদ লাভের জন্য শিক্ষার্থীরা বিশেষ উৎসাহের সঙ্গে এই পূজায় অংশ নেয়। সরস্বতী পূজাকে ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকেশ্বরী মন্দির, নবীনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুজোর আয়োজন করা হয়েছে। এসব স্থানে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পূজায় মূলত শিক্ষার্থীরাই প্রধান ভূমিকা পালন করে। তারা প্রতিমা সাজানো, পূজার আয়োজন ও প্রসাদ বিতরণে অংশ নেয়। অনেকেই হাতে আলপনা এঁকে দেবীকে বই, মালা ও কলম উৎসর্গ করে বিদ্যা ও জ্ঞানের বর কামনা করেন। দেবী তো বিদ্যা বুদ্ধি প্রথমে চেয়েছি যেন আমাদের জ্ঞান, আমাদের প্রতিভা সব সৎ কাজে নিয়োজিত করতে পারি এবং দুষ্টু চিন্তা থেকে নিজেদেরকে সর্বদা বিরত রাখতে পারি, তাই আমাদের দেবীর কাছে প্রার্থনা ছিল। আর আমাদের পুজো এবার অনেক সকালে হয়ে গিয়েছে, আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। তো আমাদের পুজো আমরা সেই 6টা থেকে আমরা হলো গিয়ে এখানে আছি, হলে আছে, এবং 6টা থেকে সমস্ত আয়োজন করে আমরা এরপর পুজো করেছি। আমাদের কিছুক্ষণ আগে পুজো সম্পন্ন হয়েছে। আমি ইউনিভার্সিটিতে আছি প্রায় 3 বছর। আর এর আগে যখন ছোট ছিলাম তখন থেকে আমার এটার প্রতি আলাদা একটা এফেকশন কাজ করতো এবং বলা যায় যে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, আমি বলতাম যে এখানে হলে এতগুলো সুন্দর পুজো হয় এবং সবাই খুব অ্যাট্রাকটিভভাবে তাকিয়ে থাকে, এটার জন্য আমি এখানে পড়তে চাই। সাউথ এশিয়া তথা এশিয়ার মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ পূজা, ঠিক আছে, মানে এতগুলা একসাথে পূজা। এখানে প্রায় 70 থেকে 70-75টা ডিপার্টমেন্ট একসাথে পূজা করে প্রতি বছর। আর আমরা যারা জগন্নাথ হলের স্টুডেন্ট আছি, আমরা নিজের পরিশ্রমে হচ্ছে এই পূজাগুলো অর্গানাইজ করে থাকি। এটা আসলে আমাদের জন্য খুবই একটা ভালো লাগার বিষয়। আমরা প্রতি বছর একসাথে হই সবগুলো ডিপার্টমেন্ট, তো সবাই আসে, এনজয় করে পূজা। এটা আমরা এনজয় করি সাথে সাথে। মা সরস্বতীর কাছে চাই যে সবাইকে বিদ্যা বুদ্ধি দিক, শ্রীবৃদ্ধি বাড়ুক সবার, এবং দেশের যে এখন বর্তমান পরিস্থিতি তাতে আমার মনে হয় সবার উচিত যে মানে বেশি করে মানুষের মাথায় যেন বুদ্ধিটা কাজ করে, কারণ যে যা যেখান থেকে পারছে করছে, যেখানে যা ইচ্ছা তাই করছে। আমার মনে হয় যে উচিত যে বিদ্যার দেবীর কাছে আমরা এটাই প্রার্থনা করব যেন আমাদেরকে সদ্বুদ্ধি দেয় এবং আমরা যেন বিচার বিবেচনা অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, এটাই আমার প্রার্থনা থাকবে। আমি পারি নাই যে এত সুন্দর হবে, আমার কাছে বেশ ভালোই লাগছে পরিবেশটা। আমি বুঝতে পারিনি যে এই মানে এখন যে পরিবেশ রাজনৈতিক তাতে এত বড় করে যে আয়োজন হবে আমার দেখে খুব ভালো লাগছে। প্রতি বছর এবছর আমাদের জগন্নাথ হলে শ্রী শ্রী সরস্বতী পূজা আয়োজন হচ্ছে। তো বাংলাদেশের না, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পরিসরে সরস্বতী পূজা হয় আমাদের এই জগন্নাথ হলে, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল। তো এখানে এবার 74টা ডিপার্টমেন্ট পূজার আয়োজন করেছে। তো এখানে অনেক ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে দর্শনার্থী আসে এবং মা সরস্বতী আমাদের বিদ্যা দেবী, মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, তিনি আমাদের জ্ঞান দেখ, আমাদের বুদ্ধি দেখ, আমাদের দেশকে আর কি শান্তিপূর্ণ করুক। তো মাত্র হচ্ছে পূজা শেষ হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জে পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল 9টা থেকে পুনরায় ফেরি চলাচল হয়। দুর্ঘটনা এড়াতে রবিবার রাত 12টা থেকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে রবিবার রাত 12টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এবং সোমবার সকাল 9টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চালু করা হয়।
বর্তমানে দৌলতদিয়া পাঠুরিয়া নৌপথে ছোট বড় 15টি ফেরি যাত্রী এবং যানবাহন পারাপারে চলাচল করছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। তিতুমির কলেজ কমপ্লিট শাটডাউন, গুলশান মহাখালী রাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে কিশোরের পা বিচ্ছিন্ন এবং সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় সরস্বতী পুজো উদযাপন। এই ছিল আজকের ভোরের পাতা সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।